একটি নতুন সরকার সবে তারা শপথ নিয়েছেন, বাজেট করছেন। এর আগেই ভোট অন অ্যাকাউন্টের সময় প্রাক্তন বা বিদায়ী সরকার রাজ্যের উন্নয়নে একগুচ্ছ প্রস্তাব তারা রেখেই গেছিলেন। তো এখন নতুন সরকার যে বাজেট প্রস্তাব আজ পেশ করেছেন, আমরা তার উপর প্রাথমিক কিছু প্রতিক্রিয়া জানাচ্ছি। বিস্তারিতটা বাকি নথিপত্র দেখে দলের তরফে আমরা যথাসময় বলবো। আমরা প্রথমেই বলি, যেহেতু নতুন সরকার এবং তারা সবেমাত্র এসেছেন, ফলে আমরা এই সরকারকে কিছু সময় দিতে চাই। সময় দিতে চাই অর্থাৎ এই বাজেট বইতে এমন অনেকগুলি বিষয় আছে যেগুলি সম্পর্কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা কিছু কথা বলতে পারি, কিন্তু আমরা সবটা বলার পক্ষে নই। কারণ একটি সরকার সবে এসেছেন, তাদের মুখ্যমন্ত্রী, তাদের অর্থমন্ত্রী, তারা কিছু প্রস্তাব পেশ করেছেন। আমরা চাই সরকারকে সময় দিতে, সরকার সময় নিন এবং এর মধ্যে যেগুলি ইতিবাচক আছে সেই ইতিবাচক বিষয়গুলি তারা রূপায়ণ করুন। এটা তো সময়ের কাছে পরীক্ষা দেয়া। তো সুতরাং তারা যদি ঠিকভাবে রূপায়ণ করতে পারেন, তাহলে আমাদের তরফ থেকে গঠনমূলক সহযোগিতা চলবে, গঠনমূলক বিরোধিতাও চলবে। কিন্তু যদি এটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে দেখা যায় যে বাজেট পুস্তিকায় যা বলা হয়েছে তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হচ্ছে না কাজ, সেক্ষেত্রে আমাদের কিছু বক্তব্য থাকবে। আমরা শুধু এই কথাটা বলি যে বাজেট পুস্তিকাটি আজ যেটুকু বাজেট পাঠ করেছেন, তাতে অনেক ধরনের খরচের কথা বলা হয়েছে এবং যেখানে কিছু মানুষের আয় বৃদ্ধির বিষয় রয়েছে, আমরা নৈতিকভাবে সেই আয় বৃদ্ধির অংশ আমরা সমর্থন করছি। কিন্তু তার সঙ্গে আমরা বলছি যে এর মধ্যে অধিকাংশ পদ বা অধিকাংশ যাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, সিভিক, পুলিশ ইত্যাদি, এর শুরুগুলো কিন্তু মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় করে গিয়েছিলেন। এবার ধরুন একটা জিনিস শুরু হলো, এবার সময়ের সঙ্গে বাড়তে পারে। ফলে এখানে যেগুলি বৃদ্ধি হয়েছে সেই বৃদ্ধিতে আমরা সমর্থন করছি, কিন্তু বৃদ্ধির ভিত্তিপ্রস্তরটা মমতা বন্দ্যোপাধ্যায় বহু পরিবারে বহু কর্মসংস্থানের মধ্যে দিয়ে তিনি স্থাপন করে গিয়েছিলেন, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। 2, যদিও মাননীয় অর্থমন্ত্রী বলেছেন ডবল ইঞ্জিন সরকার, তার সুবিধাটা তারা নিতে চান, কিন্তু এই যে বইটির মধ্যে এতবার কেন্দ্রীয় সরকারের উল্লেখ আছে, তাতে মাঝে মাঝে বিভ্রান্তি হচ্ছিল যে আমরা রাজ্য বাজেট শুনছি না কেন্দ্রীয় বাজেটের রাজ্য সংস্করণ শুনছি। অর্থাৎ কেন্দ্রীয় বাজেটে যে কথাগুলি বলা হয়েছে, যে বারবার কেন্দ্রীয় বাজেট নির্ভর এই রাজ্য বাজেট হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ছিল আত্মনির্ভর বাংলার বাজেট। কারণ মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে প্রাপ্য যে টাকাটা, সেটা কেন্দ্রীয় সরকার দেয়নি। আবাসের টাকা দেয়নি, 100 দিনের টাকা দেয়নি, 2 লক্ষ কোটি টাকার বেশি রাজ্যের প্রাপ্য দেয়নি। প্রাকৃতিক বিপর্যয়ের সময় অন্য রাজ্যকে দিয়েছে, এ রাজ্যকে দেয়নি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বাজেট করতে হয়েছে, এত মানুষের কাছে যেতে হয়েছে, সেটা মূলত আত্মনির্ভর বা স্বনির্ভর বাংলা ছিল। কিন্তু এই আজকের বাজেট যে পুস্তিকা, তাতে এখনো পর্যন্ত আমরা বাকি নথিগুলি নিশ্চয়ই দেখব, এখানে খরচের কথা বলা আছে, কিন্তু টাকাগুলি কোথা থেকে আসবে, অর্থাৎ সরকারের আয় কি, সেটা কিন্তু এই বাজেট পুস্তিকায় একেবারেই স্পষ্ট নয়। অর্থাৎ সরকার এই যে ব্যয়টা করছেন, এই ব্যয়টা যে করছেন তার আয়টা কোথা থেকে আসছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরোদস্তুর কেন্দ্রীয় সরকার নির্ভর বাজেট হয়েছে। আমি এর ভালো মন্দ কোনোটাই আমরা বলছি না, তার একটা ব্যাখ্যা উনিও দিয়েছেন
যে মাননীয় অর্থমন্ত্রীও দিয়েছেন যে আমরা ডবল ইঞ্জিন সরকারের সুবিধাটা নেওয়ার চেষ্টা করছি, এটা ওনাদের ন্যারেটিভ হতেই পারে, কিন্তু আমরা বলছি তফাৎটা কি, যে এর আগের সরকারকে নিজেরা আয় করে তার উপর দাঁড়িয়ে বাংলার মানুষের কাজ করতে হয়েছে, আর এখানে নিজেদের আয়টা কোথা থেকে আসছে বাজেট পুস্তিকায় তার কোনো স্পষ্ট দিক নির্দেশ নেই। ফলে পুরোটাই বারবার বিভিন্ন কর্মসূচি ঘোষণার সময় কোনো না কোনো কেন্দ্রীয় প্রকল্পকে রেফার করতে হচ্ছে, ফলে খানিকটা কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল কর্মসূচি। 3 নম্বর বিষয়, যে পদক্ষেপগুলিকে একটা সময় বিজেপি আপত্তি করত, বিজেপি বলতো ভিক্ষা ভাতা, তো সেইগুলি কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের বাজেটেও অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, গরিব মানুষের জন্য রাষ্ট্রযন্ত্র তাদের আর্থিক সুরক্ষা দেবে, আর্থিক দায়িত্ব পালন করবে, পাশে থাকবে, যে নীতিটি নিয়েছিলেন সেটা কিন্তু কার্যত নতুন সরকারও কিন্তু স্বীকার করে নিল, যে তারা হয়তো একটু টাকা বাড়াতে পারছেন কারণ তাদের কাছে অর্থ ভাণ্ডারটা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই অর্থ ভাণ্ডারটা ছিল না, বাট তারা সেই জায়গাটায় করতে হচ্ছে। ধরুন এখানে একটা দুটো জায়গায় খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে। একটি হচ্ছে যেখানে অন্নপূর্ণা যোজনার কথা বলা হয়েছে, অর্থাৎ বাংলা ভাষণের 8 নম্বর পাতায়, সেখানে বলা রয়েছে 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলাদের মাসে 3000 টাকা করে দেওয়া হবে। এই যোগ্য শব্দটার ক্লারিফিকেশন কি? অর্থাৎ এই যোগ্য অন্নপূর্ণা যোজনা যারা পাবেন, এখানে লেখা রয়েছে যোগ্য মহিলাদের, আর আগের সরকার বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার সবাই পাবেন। তাহলে এই যে যোগ্য মহিলাদের শব্দটা হয়েছে, যোগ্য মহিলার কি ক্রাইটেরিয়া তার কোনো ক্লারিফিকেশন এখানে কিন্তু দেওয়া হয়নি। বিস্তারিত আমরা পরে জানাবো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্যক্ষেত্রে রয়েছে, যেটা সাধারণ মানুষের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যর ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করেছি, যে আমরা যেটা দেখেছি, আমরা বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন স্বাস্থ্যসাথী, মূলত পরিবারের মহিলাকে কেন্দ্র করে স্বাস্থ্যসাথী। ওনারা বলছেন আয়ুষ্মান ভারত, বাজেটে স্বাস্থ্যসাথীর কথা নেই, তো বলেছেন আয়ুষ্মান ভারত। এখানে অর্থমন্ত্রী বলছেন যে এখানে যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না, তাদের সিএম রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করা হবে। এর মানে কি? কেন গরিব মানুষ আসবে না? যে সমস্ত গরিব মানুষ আয়ুষ্মান ভারত, ওখানে ওনারা বলছেন এত টাকা প্রস্তাব করেছেন আয়ুষ্মান ভারতে, এবার তারা বলছেন এই স্কিমে আসা আইসিডিএস কর্মী এবং 70 বছরের বেশি বয়সের সকল নাগরিক, আনুমানিক 7 কোটি মানুষ এর আওতায় আসবেন। হলো, তার পরের লাইন, যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না তাদের সিএম রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করা হবে। এই কথাটা আসছে কোত্থেকে? যারা পাবেন না, গরিব মানুষ যাতে সবাই পান, সেই জন্যই তো স্বাস্থ্যসাথী ছিল। তাহলে আয়ুষ্মান ভারত তার মানে সব গরিব মানুষ পাবেন না, এটা বাজেট বক্তৃতায় স্বীকার করে নেওয়া হচ্ছে। এবার বলা হচ্ছে সিএম রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী সাহায্য করতেই পারেন, কিন্তু এই 5 লক্ষ টাকা পর্যন্ত সাহায্য হবে তো? তাহলে যে কোনো গরিব মানুষ যিনি এই ধরনের স্কিমের আওতায় পড়ছেন না, তারা এই টাকাটা মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে পাবেন তো? ফলে এইখানে কিন্তু একটু সমস্যা রয়েছে। 3 নম্বর বিষয় রয়েছে, এমন কিছু বিষয় রয়েছে যেগুলি নিশ্চয়ই মাননীয় অর্থমন্ত্রী বলেছেন এবং পরিকাঠামো বা পরিষেবার প্রশ্নে এগুলো শুনতে নিশ্চয়ই ভালো লেগেছে এবং আমরা চাই এগুলো ইমপ্লিমেন্টেড হোক। কিন্তু ধরুন 18 নম্বর পাতায় যেটি রয়েছে, সাগরদ্বীপে যাওয়ার রাস্তা উন্নত করতে বুড়িগঙ্গা সেতুর উপর আমাদের সরকারের বিবেচনাধীন আছে। বিবেচনাধীন কি? আগের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘোষণা করে দিয়ে গিয়েছেন মুড়িগঙ্গা যেতে ব্রিজ, সেতু যেটা সাগরদ্বীপ যাওয়ার, এই সরকার বলছেন তাদের বিবেচনাধীন আছে।
কিন্তু ওটা যে রাজ্য সরকার করবে সেটা তো আমাদের আগের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো সেটা ঘোষণা করে দিয়ে গিয়েছে। ফলে এখানে এমন অনেকগুলি প্রজেক্ট রয়েছে, মানে এই যুব সাথী যেটা শেষে ঘোষণা হয়েছিল এখানে সেটা একটু অন্যভাবে আছে। ফলে একটা বিষয় হচ্ছে আমরা সরকারকে সময় দেব, আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করব না, আমরা গঠনমূলক বিরোধিতা করব। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার অর্থমন্ত্রী মাননীয় স্বপন দাশগুপ্ত তারা এই বাজেট ইমপ্লিমেন্ট করার জন্য তারা সময় নিন। আমরা জনগণ দ্বারা নির্বাচিত, আমরা আমাদের মতো করে নজর রাখব, সরকারকে আমাদের যা আপত্তি হবে, আমাদের দলের যা সিদ্ধান্ত হবে আমরা জানাবো। 2, এই বাজেট পুস্তিকায় যেটা কিভাবে সরকারের আয় হচ্ছে তার স্পষ্ট রূপরেখা নেই, আমরা বিস্তারিত নথি দেখব, কিন্তু এখানে ব্যয়ের কথা বলা আছে। এই ব্যয়ের মধ্যে যেহেতু কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরতা খুব স্পষ্ট, ফলে নিজস্ব আয় কিভাবে আসছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বছরের পর বছর করতে হয়েছে, এখানে মূলত কেন্দ্রীয় সরকার নির্ভর বাজেট। 3, যেটা আমাদের আরেকটু বলার সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমগুলো করে গেছিলেন সেটা পরিকাঠামোর হতে পারে, শিল্পের হতে পারে, জেলার শিল্প তালুকগুলি হতে পারে, বড় শিল্প হতে পারে, এমএসএমই হতে পারে। আপনাদের মনে রাখতে হবে বেশ কিছু ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের কাজকে কেন্দ্রীয় সরকার কাউকে কোনো বিভাগকে ফার্স্ট প্রাইজ, কোনো বিভাগকে সেকেন্ড প্রাইজ এই কেন্দ্রীয় সরকারই দিয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে সূচিগুলি করে গেছিলেন সেগুলি কার্যত মান্যতা পেয়েছে। যদিও একেবারে কন্যাশ্রী থেকে সমব্যথী পর্যন্ত বা তারও আগের এই প্রায় 100 যে কর্মসূচি সেগুলো সম্পর্কে আরেকটু নির্দিষ্ট যে তারা এটা কন্টিনিউ করছেন এবং তার জন্য টাকা বরাদ্দ হচ্ছে, এটা আরেকটু স্পষ্ট থাকলে ভালো হতো। কারণ এই সামাজিক সুরক্ষা স্কিমগুলি কিন্তু কোটি কোটি মানুষকে তাদের আর্থিক নিরাপত্তা দিয়েছে। ফলে আমরা নিশ্চয়ই ভবিষ্যতে বাকি যে নথিগুলি আছে তার মধ্যে বিস্তারিত আছে কিনা আমরা নিশ্চয়ই দেখব। আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করছি না, আমরা গঠনমূলক বিরোধী দলের দায়িত্ব পালন করব এবং অর্থমন্ত্রী তার যদি তিনি যদি কেন্দ্রীয় সরকার আগে যেটা প্রতিবন্ধকতা তৈরি করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে টাকা দেয়নি, প্রতিহিংসার রাজনীতি করেছে, এখন যদি রাজ্যের অর্থমন্ত্রীর ভাণ্ডারে কেন্দ্রীয় সরকার টাকা দেন এবং তিনি যদি কাজ করতে পারেন, সেটা সময়ের সঙ্গে তিনি অগ্নি পরীক্ষা দেবেন যে এখানে যা বলা আছে সেগুলি কাজে রূপায়িত হচ্ছে কি হচ্ছে না। ফলে আমাদের আজ এইটুকুই বলার, এর বাইরে আমাদের দল শীর্ষ নেতৃত্ব পূর্ণাঙ্গ নথিসহ পুরোদস্তুর বিশ্লেষণ হবে, সেখানে আমরা পরবর্তীকালে আমরা পুরোদস্তুর আমাদের বক্তব্য জানাবো। তাই তো অ্যাড করবেন? বাজেটটা খুব স্পেসিফিক নয়, গোল গোল করে না, আমরা এটাই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, তারও তো ইচ্ছা ছিল আরও বেশি দেওয়ার, কিন্তু যদি রাজকোষে প্রতিবন্ধকতা তৈরি করা হয় রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণভাবে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে হতো তখন ডিএটা দেবেন নাকি আবার কোনো গরিব পরিবারে সেই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি অব্যাহত রাখবেন। কেন্দ্রীয় সরকার যদি বাংলা 2 লক্ষ কোটি টাকার বেশি বকেয়া না রেখে দিত, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেও শুধু ডিএ কেন, বাকিগুলি দেওয়া হতো। এখন বিজেপির সরকার আসার পর এই বাজেট বইটি এটা প্রমাণ করে দিচ্ছে এটা কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল বাজেট, এবং তাতে আমরা কোনো নেতিবাচকভাবে বলছি না বিষয়টা। ওনারা বলছেন একটা দিক থেকে, ওনারা বলছেন আমরা ডবল ইঞ্জিন সরকারের সুবিধা নিচ্ছি, আর আমরা বলছি এটা এইভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বনির্ভর বাংলার বাজেট করতে হয়েছে, আর এটা হচ্ছে কেন্দ্র নির্ভর বাজেট। স্বনির্ভর বাংলার বাজেট নয়, কেন্দ্র নির্ভর বাংলার। এবার কেন্দ্রে ওদের সরকার, ওনাদের যদি টাকা পর্যাপ্ত সরবরাহ থাকে
তারা যদি ডিএ দেন বা তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে যাওয়া যে পদগুলি, তখন তো কিছুদিন আগে তো বলা হচ্ছিল ওই ইয়েগুলো আপনার যারা মানে অন্যান্য যারা সিভিক ভলেন্টিয়ার বা ইত্যাদি সিভিক পুলিশ, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ, এগুলো নিয়েও তো অনেকে আপত্তি করছিলেন। আজকে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থান এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য স্থানীয় বিজ্ঞানভিত্তিক যে কর্মসংস্থানগুলি করেছিলেন, সঠিক কাজ করেছিলেন। তখন তার হাতে পুরো টাকা ছিল না, তিনি যতটা দেওয়ার ইচ্ছে দিতে পারেননি। আর এনারা অর্থের যোগান আছে, তাই তারা সেই টাকাটা বাড়িয়েছেন। ফলে টাকা বাড়ানোর সিদ্ধান্তকে আমরা যেমন সমর্থন করব, তেমনি আবার এটাও বলবো যে এইগুলি তো মমতা বন্দ্যোপাধ্যায় বিজ্ঞানভিত্তিকভাবে দেখিয়ে দিয়ে গেছেন। তখন আপনারা বাধা দিয়েছিলেন, তখন আপনারা সমালোচনা করেছিলেন, কিন্তু আলটিমেটলি যেগুলিকে ভাতা বলেছিলেন, যেগুলিকে অন্যভাবে ব্যাখ্যা করেছিলেন, সেগুলিকেও আপনারা মান্যতা দিয়েছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।